প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম মাসুদ রানা সিরিজের একটি বই। নাম সেই কুয়াশা। প্রথম খণ্ড। শুরু করছি অষ্টম অংশ। আলোটা নেভান। চাপা গলায় বলল রানা। তাড়াতাড়ি ফ্ল্যাশ লাইটটা তুলে নিয়ে সুইচ অফ করলো কুয়াশা। বলল, একেবারে সময় মতো হাজির হয়েছ ভাই। সদবোধ, রানা বলল। এক্সেলসিওর হোটেলের সিঁড়িতে আপনিও প্রাণ বাঁচিয়েছিলেন আমার। থাক ওসব। নিচে আরেকজন রয়ে গেছে। দুই দোস্তের ডাক শোনার জন্য অপেক্ষা করছে সে। যদি না শোনে, এখানে উঠে আসবে, বলল কুয়াশা। তখন ওকে ঘায়েল করব আমরা। এত সাহস দেখাবে বলে মনে হয় না, মাথা নাড়ল রানা। সঙ্গী সাথীদেরকে ডেকে আনার আগেই আমাদের সরে যাওয়া দরকার। ওরা ব্যস্ত। আগুনের দিকে ইশারা করলো কুয়াশা। সহজে আসতে পারবে না। তাও ঝুঁকি নেওয়ার কোনো মানে হয় না। গাছের আড়াল থেকে উঁকি দিল রানা। নড়তে দেখলো ফ্ল্যাশ লাইটের আলোক রশ্মি। ওই তো যাচ্ছে। চলো। পাইন ঝাড় থেকে বেরোনোর জন্য ঘুরল কুয়াশা। লুকানোর মতো ডজন খানেক জায়গা চিনে নিয়েছি আমি। অনেক কথা আছে তোমার সঙ্গে। কিছু জানতে পেরেছেন? জিজ্ঞেস করলো রানা। হ্যাঁ, একটু খোঁজ খবর নিতেই। আমার জন্য অপেক্ষা করবার কথা ছিল আপনার, বাধা দিয়ে অনুযোগের সুরে বলল রানা। কোনো কাজ ছাড়া চুপচাপ বসে থাকলে সন্দেহ করতো লোকে। কৈফিয়ত দিল কুয়াশা। আফটার অল, এ জায়গা তো টুরিস্ট স্পট নয়। হুম। কি জানতে পেরেছেন? পুরোপুরি নিশ্চিত নই, তবে ফেনিসের সঙ্গে যে এ জায়গার সম্পর্ক এখনো আছে তাতে কোনো সন্দেহ নেই। নিজের চোখেই তো দেখতে পাচ্ছ। আমাকে খুন করার জন্য হন্য হয়ে উঠেছে ওরা। আমার ধারণা। কথা শেষ হলো না কুয়াশার, তার আগেই আগ্নেয়াস্ত্র কক করার শব্দ শুনে জমে গেল। ফার্মা। চালের উপর থেকে চেঁচিয়ে উঠল একটা অস্থির কণ্ঠ। একসঙ্গে অস্ত্র তুলল রানা কুয়াশা। ঘুরে গেল শব্দের উৎসের দিকে। বাস্তা। ধমকে উঠল কণ্ঠটা। তার সঙ্গে শোনা গেল চাপা গড়গড় কুকুরের আওয়াজ। আমার হাতে এটা 2 ব্যারেলের রাইফেল সেনিয়র। স্থানীয় উচ্চারণে ইংরেজিতে বলে উঠল এবার কণ্ঠটা। মেয়ের গলা। একটু আগে যেটা ফায়ার হলো সেটার মতোই আরেকটা লুপো। তবে তোমাদের পায়ের কাছে যে লোকটা পড়ে আছে তার চেয়ে ভালোভাবে এটা চালাতে জানি আমি। অস্ত্র নামাও সেনিয়র। ফেলে দেওয়ার দরকার নেই। ওগুলো তোমাদের কাজে আসবে। কে তুমি? জানতে চাইল রানা। চোখ পিটপিট করে দেখার চেষ্টা করলো রহস্যময়ীকে। দেহের রেখা ছাড়া আর কিছু দৃষ্টিগোচর হচ্ছে না। বোঝা যাচ্ছে ট্রাউজার আর ফিল্ড জ্যাকেট পরে আছে মেয়েটা। এক হাতে ধরে রেখেছে কুকুরের গলার শিকল। ঘেউ ঘেউ করে উঠল প্রাণীটা। তোমাদের মধ্যে ইতিহাসবিদকে? পরিচয় না জানিয়ে বলল মেয়েটা। তাকে খুঁজছি আমি। কি? রানা একটু বিভ্রান্ত বোধ করলো। আমার কাভার, ফিসফিস করে বলল কুয়াশা। তারপর গলা চড়িয়ে বলল, আমি ইতিহাসবিদ। এ আমার সহকারী। রানাকে দেখালো। কেন খুঁজছো আমাকে? খুন করতে? না, পুরো এলাকায় তোমার কথা ছড়িয়ে পড়েছে। তুমি নাকি পাদ্র নেদের পাদন পাদ্রনি এর ব্যাপারে প্রশ্ন করে বেড়াচ্ছ। কাউন্ট গিলবার্তো বারেমের কথা বলছো? হ্যাঁ, তার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি আমি। কিন্তু কেউ আমার প্রশ্নের জবাব দিচ্ছে না। একজন দেবে। বৃদ্ধা বৃদ্ধা এক মহিলা। পাহাড়ে অনেক ভিতরে থাকেন। তোমাকে ডেকেছেন তিনি। পরিস্থিতি কতটা খারাপ তা জানো তো? বলল কুয়াশা। আমাকে শিকার করতে বেরিয়েছে নিচের লোকজন। দেখা মাত্র খুন করে ফেলবে। এর মাঝে ঝুঁকি নিয়ে ওই বৃদ্ধার কাছে নিয়ে যাবে আমাকে? হ্যাঁ। তাড়াতাড়ি এসো। অনেক দূর যেতে হবে আমাদেরকে। রাস্তাও খুব খারাপ। 5-6 ঘন্টা লেগে যাবে। আগে আমার প্রশ্নের জবাব দাও। কেন জীবনের ঝুঁকি নিচ্ছ তুমি? কারণ ওই বৃদ্ধা আমার দাদি। পাহাড়ের সবাই ওকে ঘৃণা করে। তাই নিচে থাকতে পারেন না। কিন্তু আমি তাকে ভালোবাসি। কে তিনি? কি তার পরিচয়? ভেলা বারেমের রক্ষিতা। এ নামেই সবাই ডাকে তাকে। শখ, বলল মেয়েটা। আর কোনো কথা নয়, এসো আমার সঙ্গে। 14। পাহাড়ি পথে ধরে দ্রুত এগোলো ওরা তিনজন। ধীরে ধীরে ঢুকে পড়ল অবারিত মাউন্টেন রেঞ্জের ভিতরে। যত এগোচ্ছে ততই দুর্গম হয়ে উঠছে পথ। পায়ের তলায় এবড়ো খেবড়ো মাটি। সামনে ঘন জঙ্গল। উঁচু নিচু রাস্তায় হাঁটতে যান বেরিয়ে যাবার জোগাড়।
নকল পায়ে এ অত্যাচার আর সহ্য হচ্ছে না কুয়াশার। ছড়ি ব্যবহার করতে হচ্ছে ওকে। চলার গতি কিছুটা কমে গেছে তাতে। অন্ধকারে দিশে পাওয়া ভার। তবে কুকুরটা থাকায় নিশ্চিন্তে এগোতে পারছে ওরা। জলজল করছে প্রাণীটার চোখ। নির্বিঘ্নে পথ দেখিয়ে নিয়ে চলেছে। রওনা হবার আগে তাকে রানা কুয়াশার গন্ধ শুকিয়ে নিয়েছে মেয়েটা। বুঝিয়ে দিয়েছে দুই নবাগত তাদের বন্ধু। এই কুকুরটাকে পাহাড়ি ঢালে দেখেছিল কিনা সন্দেহ হচ্ছে রানার। মেয়েটাকে জিজ্ঞেস করলো সে কথা। হতে পারে, জবাব এলো। অনেকক্ষণ থেকেই ওখানে ঘুরছিলাম আমরা। ওকে ছেড়ে দিয়েছিলাম গন্ধ খোঁজার জন্য। তবে আমাকে ছেড়ে বেশি দূর কখনোই যায়নি ও। আমাকে আক্রমণ করার সম্ভাবনা ছিল। ওহো, মানে যদি ওর গায়ে হাত তুলতে আর কি, বা আমার গায়ে। মাঝরাত পেরিয়ে যাওয়ার পর মোটামুটি সমতল একটা এলাকায় পৌঁছলো ওরা। কোমর পর্যন্ত ঘাস জন্মেছে ওখানে। বাতাসে দুলছে এদিক ওদিক। সমভূমির ওপাশে আবার শুরু হয়েছে পাহাড়ের সারি। গায়ে ঘন অরণ্য। আকাশে মেঘের আনাগোনা কমে গেছে। নির্বিঘ্নে মুখ দেখাতে পাচ্ছে চাঁদ। কোমল আলোয় চান করিয়ে দিচ্ছে পর্বতমালাকে। মাথা ঘুরিয়ে কুয়াশার দিকে তাকালো রানা। ওর মতোই দশা। ঘামে ভিজে গেছে শার্ট। হাঁপাচ্ছে। অথচ ঠান্ডা বাতাস বইছে সমভূমির উপর দিয়ে। ওদের অবস্থা লক্ষ্য করে মেয়েটা বলল, এখন একটু বিশ্রাম নিতে পারি আমরা। কয়েকশো গজ দূরের একটা অন্ধকার জায়গার দিকে আঙুল তুলল। কুকুরটা ওদিকে ছুটে গেছে। ওখানে একটা গুহা আছে। বেশি বড় না, তবে তিনজনের জায়গা হয়ে যাবে। তোমার কুকুর তো মনে হচ্ছে আগেও গেছে ওখানে, মন্তব্য করলো কুয়াশা। হাসলো মেয়েটা। ও চাইছে আমি আগুন জ্বালি। বৃষ্টির সময় মুখে করে শুকনো ডাল নিয়ে আসে আমার কাছে। আগুন ওর ভারী পছন্দ। একটু পরে জায়গা মতো পৌঁছে গেল ওরা। গুহাটা পাহাড়ি ঢালের গোড়ায়। গভীরতায় 10 ফুটের বেশি হবে না। উচ্চতায় 6 ফুট। ভিতরে ঢুকলো ওরা। কুয়াশা লক্ষ্য করলো পুরানো অগ্নিকুণ্ডের আধপোড়া লাকড়ি এখনো পড়ে আছে ভিতরে। তাই জিজ্ঞেস করলো, আগুন জ্বালবো? ইচ্ছে হলে জ্বালুন। উসেলো খুব খুব খুশি হবে। উসেলো? ভুরু কোচকালো কুয়াশা। মানে পাখি? মাটির উপর দিয়ে পাখির মতোই উড়ে বেড়ায় ও, সেনিয়র। কাজ ঝাঁকিয়ে আগুন জ্বালানোয় ব্যস্ত হয়ে পড়ল কুয়াশা। রানা মেয়েটাকে জিজ্ঞেস করলো, তুমি চমৎকার ইংরেজি বলো, কোথায় শিখেছ? বেসকোভাতোর কনভেন্ট স্কুলে পড়েছি আমি, জানালো মেয়েটা। আমার মতো যারা গভর্নমেন্ট প্রোগ্রামে ঢুকতে চায় তাদেরকে ওখান থেকে ইংরেজি আর ফ্রেঞ্চ শিখে নিতে হয়। ম্যাচের সাহায্যে আগুন জ্বেলে ফেললো কুয়াশা। ছোট অগ্নিকুণ্ড থেকে ছড়াতে শুরু করলো তাপ। আলোকিত হয়ে উঠল গুহা। ঠাট্টা করে রানা বলল, আপনি আগুন লাগানোয় ওস্তাদ। রীতিমতো প্রতিভাবান বলা যায়। পুরো জঙ্গলে যেভাবে আগুন লাগিয়ে দিলেন, খুব সাধারণ প্রতিভা ওটা। হাসলো কুয়াশা। টুপি খুলে ফেলেছে মেয়েটা। মাথা ঝাঁকিয়ে ছড়িয়ে পড়তে দিল ঘন কালো কেশ। ওই দিকে তাকাতেই রানার হৃৎপিণ্ড যেন একটা বিট মিস করলো। মুহূর্তের জন্য মুগ্ধতায় স্থবির হয়ে গেল ও। তাকিয়ে রইল একদৃষ্টে। বয়স বেশি নয়, 20 থেকে 25-এর মধ্যে হবে। অপূর্ব কেশরাজি। বাদামি। আয়ত দুই চোখ যেন ডানা মেলছে আকাশে। নিখুঁত চোয়াল। নাকটা বুঝি পাথর কুদে বানিয়েছে কোনো ভাস্কর। তার নিচে ফোলা ফোলা দুই ঠোঁট হেসে উঠবে যে কোনো মুহূর্তে। কোনো ধরনের সাজ নেয়নি। তারপরেও অপ্সরার মতো লাগছে। জীবনে অনেক সুন্দরী দেখেছে রানা, কিন্তু আজ রাতে কৌশিকার এই পাহাড়ি গুহার মাঝে এই মেয়েটিকে দেখে মনে হচ্ছে এর নখেরও যোগ্য নয় কেউ। হয়তো পরিবেশের জন্য এমন অনুভূতি হচ্ছে। তবু ওর মনে হলো, লম্বা ছুটি নিয়ে বিধাতা বুঝি মাঝে মধ্যে এমন নারী সৃষ্টি করেন। কি দেখছো? হঠাৎ মেয়েটির প্রশ্নের সচকিত হয়ে উঠল রানা। কিছু না, গলা খাকারে দিয়ে বলল ও। তুমি গভর্নমেন্ট প্রোগ্রামে ঢুকেছিলে? যতদূর পারা যায় আর কি। কত দূর সেটা? বনিফাসিওর স্কুলা মিডিয়া। বাকিরা অন্যদের সাহায্য নিয়ে সেরেছি। ফন্ডেসরা পড়াশোনার খরচ দিয়েছে। ঠিক বুঝলাম না। ইউনিভার্সিটি অব বোলোগনার গ্র্যাজুয়েট আমি, সেনিয়র। সেই সঙ্গে আমি একজন কম্যুনিস্তা। কথাটা আমি গর্ব নিয়ে বলি। সাবাস। বাঁকা সুরে বিদ্রুপ করলো কুয়াশা। হাসবেন না সেনিয়র।
একটু আহত স্বরে বলল মেয়েটা। কমিউনিজমের দিন এখনো শেষ হয়ে যায়নি। ওটাই দেশ চালানোর সঠিক পন্থা। দেখবেন একদিন এই কমিউনিজমের সাহায্য নিয়েই ইতালিকে দাঁড় করাবো আমরা। অরাজকতা আর অবসান অস্থিরতার অবসান ঘটবে। শেষ হবে খ্রিস্টানদের অনাচার। বোকার রাজ্যে বাস করছো তুমি, বলল রানা। না সিনিয়র, যদি সতর্ক থাকি তাহলে কেউ আমাদেরকে হাতের পুতুল বানাতে পারবে না। কমিউনিস্ট হিসেবেই স্বকীয়তা বজায় রাখতে পারবো আমরা। শুভকামনা রইল। পরিবেশটা গুমট হয়ে উঠল এরপর। ঠাট্টায় সম্ভবত অপমানিত হয়েছে মেয়েটা। গুটিয়ে নিল নিজেকে। জানা গেল তার নাম সোনিয়া। কুয়াশা জিজ্ঞেস করলো, কেন ওর মতো একজন রাজনীতি সচেতন বিপ্লবী বোলোগনা ছেড়ে কর্সিকার পাহাড়ে ফিরে এসেছে? সংক্ষেপে ও শুধু বলল, দাদির সঙ্গে কিছুদিন কাটাবার জন্য। তোমার দাদি সম্পর্কে বলো, অনুরোধ করলো রানা। যা বলার তা উনিই বলবেন তোমাদেরকে, কাঠখোট্টা গলায় বলল সোনিয়া। উঠে দাঁড়ালো। আমাকে যতটুকু জানাতে বলেছেন তা বলেছি তোমাদেরকে। তুমি শুধু বলেছ তার নাম ভিলা বারেমের রক্ষিতা। এটুকুই বলার কথা আমার, নইলে ওই জঘন্য নাম কিছুতেই উচ্চারণ করতাম না। যাকে যথেষ্ট বিশ্রাম হয়েছে, ওঠো এবার। আরো প্রায় 2 ঘন্টা হাঁটতে হবে আমাদেরকে। 2 ঘন্টা নয়, সোয়া 2 ঘন্টা পর পাহাড়ের উপরে এক সমতল মালভূমিতে উঠে এলো ওরা। নিচের উপত্যকার মাঝে থেকে জায়গাটার উচ্চতা প্রায় 450 ফুট। বেশ বড়। দুর্গে পৌঁছতে প্রায় 1 একর জায়গা। চাঁদের আলো আরো উজ্জ্বল হয়ে উঠেছে। তাতে আলোকিত হয়ে উঠেছে গোটা মালভূমি। পরিষ্কার দেখা গেল সব। ঠিক মাঝখানটায় মাথা তুলে রেখেছে একটা পুরনো আমলের ফার্ম হাউস। পাশে গোলাঘর। চারদিকে শাকসবজির ক্ষেত। জলপ্রবাহের কুলকুল ধ্বনি কানে এলো। খুব কাছে কোথাও বইছে একটা ঝর্ণা। ভারী সুন্দর তো, মুগ্ধ কণ্ঠে বলে উঠল কুয়াশা। গত 50 বছর থেকে এটাই দাদির দুনিয়া, গম্ভীর গলায় বলল সোনিয়া। এখানে জন্ম হয়েছে তোমার? জিজ্ঞেস করলো রানা। এখানেই বড় হয়েছ? না, নেতিবাচক জবাব দিল মেয়েটা। ব্যাখ্যা করলো না। এসো, দাদি অপেক্ষা করছে। দেখা করবে তোমরা ওর সঙ্গে। এত রাতে? কুয়াশা একটু অবাক হলো। দাদির কাছে রাত দিন বলে কিছু নেই। আমাকে বলেছেন তোমরা পৌঁছানো মাত্র ওর কাছে নিয়ে যেতে। চলো। ফার্ম হাউসের সামনের কামরায়। ফায়ার প্লেসের সামনে পিঠ উঁচু চেয়ারে বসা বৃদ্ধাটির জন্য রাত দিন বলে কিছু নেই কেন তা বুঝতে কষ্ট হলো না। অন্ধ তিনি। মনে বলে কিছু অবশিষ্ট নেই চোখে। পুরোটাই ঘোলা কাচের মতো এক বস্তু। উদ্দেশ্যহীনভাবে সারাক্ষণ ঘুরছে এদিক ওদিক। তীক্ষ্ণ চেহারা, বয়স আন্দাজ করা কঠিন। 90 হতে পারে, 100 কিংবা তার বেশি হলেও অবাক হবার কিছু নেই। কালের ভারে জর্জরিত চামড়া। কেমন যেন কালচে ফুটকি পড়ে গেছে। তারপরেও আজ করা যায়, এককালে অপূর্ব রূপসী ছিলেন বৃদ্ধা। কথা বলেন খুব নিচু স্বরে। শুধু কান খাড়া করে রাখলে চলে না, তাকিয়ে থাকতে হয় ঠোঁটের দিকেও। উল্লেখযোগ্য ব্যাপার হলো, কথাবার্তায় কোনো দ্বিধা বা জড়তা নেই। 2 আগন্তুক হাজির হওয়া মাত্র জানালেন মৃত্যু তার দুয়ারে কড়া নাড়ছে। চিরনিদ্রায় যাবার আগে অনেক কিছু বলার আছে তার। এই বাস্তবতা তার চিন্তার চেতনাকে জাগিয়ে তুলেছে। ইতালিয়ানে কথা বললেন বৃদ্ধা, তবে বাচনভঙ্গি অনেক পুরানো আমলের। শুরুতেই পরিচয় জানতে চাইলেন 2 আগন্তুকের। হিস্টোরিয়ান কাভারটা ধরে রাখলো কুয়াশা। মিলানের একাডেমিক ফাউন্ডেশনের কাহিনী শোনালো। বোঝালো কর্সিকার ইতিহাস সম্পর্কে সংগঠন তা আগ্রহী। রানা নিজের পরিচয় দিল ওর সহকারী হিসেবে। ফেরিসের ফাইল স্টাডি করে এসেছ। কাউন্ট বারেমি সম্পর্কে বিভিন্ন রকম তথ্য জানিয়ে গবেষক হিসেবে নিজেদের পরিচয় দীর্ঘ করবার প্রয়াস চালালো। চুপচাপ কিছুক্ষণ বসে রইলেন বৃদ্ধা, যেন দুজনের বক্তব্য অন্তস্থ করে নিচ্ছেন। শেষে নড়ে উঠলেন তিনি। গালের উপর পড়ে থাকা এক গোছা সাদা চুল সরালেন হাত দিয়ে। বললেন, তোমরা দুজনেই মিছে কথা বলছো। দ্বিতীয়জন তো আমাকে বোকা বানাবার জন্য এমন সব হাস্যকর কথা বলছে যা পড়তে ভেসিওর বাচ্চারাও জানে। পড়তে ভেসিওতে হয়তো এসব জানা কথা। মৃদু প্রতিবাদ করল রানা। কিন্তু মিলানে নয়। বুঝেছি কি বলতে চাইছো,
কিন্তু তোমরা কেউই মিলানের লোক নও। সে কথা অস্বীকার করছি না, কুয়াশা বলল। আমরা ওখানে সেফ কাজ করি। আসলে আমরা বিদেশি। উচ্চারণ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন সেটা। অত শত বুঝতে পারছি না, শুধু এটুকু বুঝতে পারছি তোমরা মিথ্যেবাদী। অবশ্য কিছু এসে যায় না তাতে, ভয়ের কিছু নেই তোমাদের। চোখেতে দৃষ্টি বিনিময় করলো রানা কুয়াশা, আর চোখে তাকালো সোনিয়ার দিকে। জানালার কাছে একটা তোষকের উপর বসে আছে মেয়েটা, পাশে গুটিসুটি মেরে আছে উসেলো। এসে যায় না মানে? বলল রানা। অবশ্যই এসে যায়। আমরা চাই আপনি খোলা মনে কথা বলুন। আমাদেরকে মিথ্যাবাদী ভাবলে নিশ্চয়ই সেটা করবেন না। করব, শান্ত স্বরে বললেন বৃদ্ধা। কারণ স্বার্থান্বেষী মানুষের মতো মিথ্যে বলছো না তোমরা। কথা শুনে বুঝতে পারছি বিপজ্জনক লোক, কিন্তু লোভী নাও। ব্যক্তিগত কোনো স্বার্থে আমার প্রাধান্যের ব্যাপারে খোঁজ নিচ্ছ না। ঠিক বলেছি? অবাক হয়ে গেল রানা। সামনের দিকে একটু ঝুঁকে জিজ্ঞেস করলো, কিভাবে বুঝলেন? বৃদ্ধার সুন্দর দৃষ্টি স্থির হলো ওর মুখের উপর। মনে হলো যেন দেখতে পাচ্ছেন ওকে। বললেন, তোমার গলার স্বর। বুঝতে পারছি তোমরা বিচলিত, হয়তোবা ভয়ও পাচ্ছ। ভয় পাবার কিছু আছে কি? জানতে চাইল কুয়াশা। নির্ভর করছে তোমরা কি বিশ্বাস করো তার উপর, বললেন বৃদ্ধা। আমাদের বিশ্বাস ভয়ানক একটা কিছু ঘটছে তলে তলে। কি সেটা, কেন ঘটছে, তার কিছুই জানি না। ব্যাস, আপাতত এটুকুই শুধু বলতে পারি আপনাকে। কি জানো তোমরা সিনিয়র? আরেকবার মুখ চাওয়াচাই করলো রানা কুয়াশা। সোনিয়া যে ওদের কথাবার্তা শুনছে এ ব্যাপারে সচেতন হয়ে উঠেছে। রানা বলল, জবাব দেওয়ার আগে, আমার মনে হয় আপনার নাতনি এখানে না থাকলে ভালো হয়। না। সোনিয়া এত জোরে চেঁচিয়ে উঠল যে কুকুরটা ধর্মর করে উঠে দাঁড়ালো। আমার কথা শোনো, নরম গলায় বলল রানা। পথ দেখিয়ে দুই অচেনা মানুষকে দাদির কাছে নিয়ে এসেছো, এজন্য কেউ দোষ দিতে পারবে না তোমাকে। কিন্তু এখন যদি বসে থাকো এখানে, নিজেকে জড়িয়ে ফেলবে আমাদের সঙ্গে, পুরো ব্যাপারটার সঙ্গে। খুবই বিপজ্জনক হবে সেটা, বিশ্বাস করো। তোমার ভালোর জন্যই বলছি কথাটা। চলে যা সোনিয়া, সুর মেলালেন বৃদ্ধা। এদেরকে ভয় পাবার কিছু নেই আমার। তুইও নিশ্চয় ক্লান্ত। উসেলোকে নিয়ে গোলাঘরে চলে যা, বিশ্রাম নে। কয়েক মুহূর্তে ফোঁসফোঁস করলো সোনিয়া, তারপর উঠে দাঁড়ালো। ঠিক আছে, যাচ্ছি আমি। তবে উসেলো এখানেই থাকবে। কথাটা বলেই ঝট করে শটগান তাক করলো দুই অতিথির দিকে। তোমাদের অস্ত্রগুলো বের করো সিনিয়র, মেঝেতে ফেলে ছুড়ে দাও আমার কাছে। যতক্ষণ এখানে আছো ওগুলো আমার জিম্মায় থাকবে। তার কোনো দরকার আছে? বিরক্ত গলায় বলল রানা। পর মুহূর্তে সিটিয়ে গেল। কুকুরটা হিংস্র ভঙ্গিতে গড়গড় করছে, ওর দিকে লাফ দিতে প্রস্তুত। থাক, দিয়েই দাও, বলল কুয়াশা। এদের যদি শান্তি হয়। নিজের পিস্তল বের করে মেঝেতে রাখলো, পা দিয়ে ঠেলে পাঠিয়ে দিল সোনিয়ার কাছে। সে রাগ করে রানাও একই কাজ করলো। হাঁটু গেড়ে সাবধানে অস্ত্র দুটো কুড়িয়ে নিল সোনিয়া। লুপোর ব্যারেল নড়চড় করলো না। বলল, আমি জেগে থাকবো। তোমাদের কথা শেষ হলে দরজা খুলে আমাকে ডাক দিও। আমি তখন উসেলোকে ডাকবো। ও যদি না বেরোয় তাহলে তোমাদের কপালে খারাপই আছে। তোমাদেরকে তোমাদের পিস্তল দিয়েই খুন করব আমি। দরজা খুলে বেরিয়ে গেল। বড্ড জেদি মেয়ে, দীর্ঘশ্বাস ফেলে বললেন বৃদ্ধা। গিলবার তো বারেমির রক্ত, আরও কয়েক রকম রক্ত মিশে আছে শিরায়, কিন্তু ওটার প্রভাব যায় না কিছুতেই। ও কাউন্ট বারেমির নাতনি? বুড়ো কুচকালো কুয়াশা। প্রপৈত্রী, বললেন বৃদ্ধা। আমার নাতির মেয়ে। কিন্তু ওর দাদার জন্ম হয়েছিল পাদ্রনির পাদ্রনি এক কিশোরী রক্ষিতার সঙ্গে শুয়েছিলেন বলে। ভিলা বারেমির রক্ষিতা? রানা বলল। আপনি? হালকা একটা হাসি ফুটল বৃদ্ধার ঠোঁটে। হাত তুলে আবার চুল সরালেন গালের উপর থেকে। ক্ষণিকের জন্য মনে হলো অন্য কোনো জগতে হারিয়ে গেছেন। স্বপ্নালু কণ্ঠে বললেন, বহু বহু বছর আগের কথা সেটা। সে সময়ের কথা বলবো তোমাদেরকে। গলা খাকারি দিলেন। তবে তার আগে তোমাদের সত্যিকার পরিচয় জানতে চাই। চোখে চোখে কথা হলো রানা কুয়াশার। বিদ্যার সঙ্গে লুকোচুরি করে লাভ নেই আর, তাতে নিজেদেরই ক্ষতি। সত্যি কথাই বলবে বলে ঠিক করলো না। আমার নাম মনসুর আলী, তবে কুয়াশা নামে সবাই চেনে আমাকে, বলল কুয়াশা। আমি একজন বিজ্ঞানী এবং সত্যান্বেষী। আর তুমি? রানার দিকে মুখ ঘোরালেন বৃদ্ধা। আমি মাসুদ রানা। রানা বলল, বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের এজেন্ট, সুদক্ষতা স্পাই। আমরা দুজনেই বাঙালি। তাই? গম্ভীর হয়ে গেলেন বৃদ্ধা। আমি বুড়ো মানুষ, থাকিও একা। রেডিওর খবর শোনা ছাড়া দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন।
কিন্তু এটুকু বুঝতে পারছি কর্সিকায় আমার প্যাড্রনের খোঁজে দুজন বাঙালির উপস্থিতি খুবই অস্বাভাবিক। তার উপর তোমরা দুজন দু জগতের মানুষ। হ্যাঁ, কথাটা সত্যি, একমত হলো কুয়াশা। পরিস্থিতি আসলে এমনই গুরুতর যে আমাদেরকে একাট্টা হতে হয়েছে, যোগ করলো রানা। সব খুলে বলো আমাকে, হুকুম দিলেন যেন বৃদ্ধা। চেয়ার টেনে তার একটু কাছে গিয়ে বসলো রানা। ফাইলে পড়া তথ্যগুলো স্মরণ করলো। বলল, যদ্দূর জানা গেছে 1930 থেকে 40-এর মাঝামাঝি কোনো এক সময়ে কাউন্ট গিলবার্তো বারেমে তার বিশ্বস্ত কিছু মানুষকে খবর দিয়ে ডেকে আনেন নিজের এস্টেটে। কারা সেই লোক বা কোত্থেকে তারা এসেছিল তা জানা যায়নি, তবে নিজেদের একটা নাম দেয় ওরা। তারিখটা ছিল 4 এপ্রিল 1936। বাধা দিয়ে বললেন বৃদ্ধা, নিজের নাম দেননি। আমরা প্যাদনেই ঠিক আমার প্যাদনেই ঠিক করে দিয়েছিলেন সেটা। কাউন্সিল অফ ফিনিক্সের কাউন্সিল। যা হোক, বলে যাও, আপনি ছিলেন ওখানে? আগে তোমার কথা শেষ করো। ক্ষণিকের জন্য সংবিত হারালো রানা। এমন একটা ঘটনা নিয়ে কথা বলছিল যেটা বহু বছর থেকে আলোচনা আর কল্পনার বিষয়বস্তু হয়ে আছে। কোনো রেকর্ড নেই এর, নেই সাক্ষী বা তথ্য প্রমাণ। অথচ এই বৃদ্ধা চোখের পলকে নির্দিষ্ট সাল তারিখ বলে দিলেন। সিনিয়র, দুঃখিত। তাড়াতাড়ি নিজেকে সামনে নিল রানা। তো যা বলছিলাম, পরবর্তী প্রায় 2 দশক ধরে কাউন্ট বারেমি এবং তার কাউন্সিল বিতর্কের বিষয়বস্তু হয়ে থেকেছে। সহজ ভাষায় ফেনিস সম্পর্কে যা যা জানে খুলে বলল। এও জানালো বিশেষজ্ঞরা সংঘটাকে সেফ মিথ বলে আখ্যা দিয়েছেন। তুমি কি বিশ্বাস করো সিনিয়র? ওর কথা শেষ হলে বললেন বৃদ্ধা। এই প্রশ্নটা শুরুতেই তোমাদেরকে করেছি আমি। কি বিশ্বাস করব জানি না, বলল রানা। তবে 4 দিন আগে আমার খুব প্রিয় এবং চোদ্দ একজন মানুষের প্রাণনাশ করবার চেষ্টা চালানো হয়েছে। এখনও তিনি মৃত্যুর সঙ্গে লড়ছেন। ফেরিস সম্পর্কে খোঁজখবর নিচ্ছিলেন তিনি। সম্ভবত ওটাই তার অপরাধ। মাত্র 4 দিন আগে, বললেন বৃদ্ধা। কিন্তু তুমি তো বলছিলে ওরা মাত্র 20 বছর সক্রিয় ছিল। এরপর কি ঘটেছিল? মাঝে তো অনেকগুলো বছর পেরিয়ে গেছে। আমরা যদ্দূর জানি আর যদ্দূর আন্দাজ করতে পারি তা হলো কাউন্ট ব্যারেমির মৃত্যুর পর কোশিকা থেকে ছড়িয়ে পড়ে ফেনিস। বার্লিন, লন্ডন, প্যারিস, নিউ ইয়র্ক সহ দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে কাজ চালিয়ে যায় ওরা। তবে 50-এর দশকের মাঝামাঝি থেকে থিতিয়ে আসে ওদের কর্মকাণ্ড। 60-এর দশক যখন শুরু হলো তখন থেকে আর চিহ্ন পাওয়া যায়নি ওদের। অদ্ভুত ভঙ্গিতে ঠোঁট বেঁকে গেল বৃদ্ধার। বলতে চাইছো এতদিন পর আবার বাতাস থেকে উদয় হয়েছে ওরা? ব্যাপারটা সেরকমই দেখাচ্ছে, বলল রানা। আমার সঙ্গী ওটা ভালো মতো ব্যাখ্যা করতে পারবে। কেসে গলা পরিষ্কার করে নিল কুয়াশা। বলল, গত কিছুদিনে আমেরিকা এবং রাশিয়ায় দুজন গণ্যমান্য ব্যক্তিত্ব খুন হয়েছেন। দুজনেই ছিলেন শান্তিকামী, অরাজকতা এবং অস্থিরতার ঘোর বিরোধী। একটা খুনের বিষয়ে খোঁজখবর নিয়েছি আমি। তাতে জানতে পেরেছি ফেনিসের সদস্য হতে রাজি না হওয়ায় ফেনিসের ব্যাপারে মুখ খোলার চেষ্টা করায় খুন করা হয়েছে ওই দুজনকে। যে লোক আমাকে এই তথ্য দিয়েছে সে খুবই বিশ্বাসযোগ্য। অপরাধ জগতের খোঁজখবর তার চাইতে বেশি আর কেউ জানে না। ঠিক কি বলেছে সে তোমাকে? জিজ্ঞেস করলেন বৃদ্ধা। বলেছে যে ফেনিসের কাউন্সিল আজও টিকে আছে, ধ্বংস হয়নি ওরা। আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিল বহু বছরের জন্য। সেখান থেকে ধীরে ধীরে প্রসারিত করেছে নিজেদেরকে। সারা দুনিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুগুলোতে নিজের নিজস্ব চর ঢুকিয়েছে। ওর মতে গত কয়েক বছরে যত ধরনের সন্ত্রাসী ঘটনা ঘটেছে সবকিছুর পেছনে মদত ছিল ফেনিসের। ওরা নাকি এখন আর টাকার বিনিময়ে মানুষ খুন করছে না, করছে নিজেদের ইচ্ছা অনুসারে, নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য। কি সেই লক্ষ্য জানে না ও। শুধু জানে দুষ্ট এক ক্ষমতা ক্ষতের মতো সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে ফেনিস। কিন্তু কিভাবে তাকে দমন করা যাবে, কার কাছে গেলে তথ্য পাওয়া যাবে, এসবের কিছুই বলতে পারেনি আমাকে। যদ্দূর বুঝতে পেরেছি ফেনিসের সঙ্গে যুক্ত মানুষেরা কখনো মুখ খোলার সুযোগ পায় না। তার মানে কাজে লাগার মতো কিছুই তোমাকে বলেনি সে? সেফ একটা ধারণা। কৌশিকায় আসতে বলেছে আমাকে। এখানে নাকি জবাব পাওয়া যেতে পারে। ওর কথা বিশ্বাস করেছি আমি। এই যে আমার বন্ধু রানাকে নিয়ে এসেছি ব্যাপারটা যাচাই করতে। তোমার বন্ধু কেন এসেছে তা তো জেনেছি। ওর 14 এক মানুষের উপর হামলা চালানো হয়েছে। কিন্তু তুমি এসেছো কেন? একই কারণ ম্যাম। রাশায় যিনি খুন হয়েছেন তাকে আমি খুব শ্রদ্ধা করতাম। নীরবতা নেমে এলো কামরায়।
কে যেন ভাবলেন বৃদ্ধা, তারপর ফিসফিসিয়ে বললেন, প্যাডনে ফিরে এসেছেন? ব্যাখ্যা করুন কথাটা, বলল কুয়াশা। আমরা তো কিছুই রাগঢাক করিনি আপনার কাছে। তোমাকে যে লোক এত সব কথা বলেছে, সে কি বেঁচে আছে? জিজ্ঞেস করলেন বৃদ্ধা। মনে হলো জবাবটা জানা আছে তার। না, বিস্মিত গলায় বলল কুয়াশা। আমার সঙ্গে কথা শেষ হবার আগেই খুন করা হয় ওকে। আমি কোনো রকমে পালিয়ে বেঁচেছি। ওকে কি আতঙ্কিত মনে হয়েছে তোমার কাছে? হ্যাঁ, কিন্তু এসব প্রশ্ন কেন? আমার প্যাদনি ওর মনে আতঙ্ক সৃষ্টি করেছিলেন। মাফ করবেন, তবে ওই লোক কাউন্ট ব্যারেমিকে চিনত বলে মনে হয় না। প্যাদনিকেও না চিনুক, তার শিষ্যদেরকে তো চিনত, ওটাই যথেষ্ট। শিষ্যদের মাঝে বেঁচে আছেন তিনি। ওদের জন্য তিনি ছিলেন যিশু, আর যিশুর মতো শিষ্যদের জন্য তিনিও জীবন দিয়েছিলেন। আপনার প্যাদনিকে ঈশ্বর ভাবত ওরা? চমকে উঠল রানা। ঈশ্বর, নবী, সব অন্ধবিশ্বাস ছিল ওদের, জানালেন বৃদ্ধা। কিসের বিশ্বাস? এই যে একদিন ওরা পৃথিবীর মালিক হবে, প্রতিশোধ নেবে আমার ফ্যাদনির হয়ে। 15। চেয়ারে শরীর এলিয়ে দিলেন বৃদ্ধা। তার দৃষ্টিহীন চোখ দুটো সেরে রইল সাতের দিকে। দীর্ঘশ্বাস ফেলে নিচু কণ্ঠে নিজের কাহিনী বলতে শুরু করলেন তিনি। বোনাফাসিওর এক কনভেন্টে আমার সন্ধান পান প্যাদনি। টাকা দিয়ে ওখান থেকে কিনে নেন আমাকে। কনভেন্টের মাদার সুপ্রিম আপত্তি করেননি। তার মনে স্থির বিশ্বাস জন্মেছিল, ধর্মকর্ম হবে না কোনোদিন আমাকে দিয়ে। নান হবার কোনো প্রশ্নই ওঠে না। দুরন্ত স্বভাবের মেয়ে ছিলাম আমি। লেখাপড়া করতাম না মোটেই, কথা শুনতাম না কারো। কনভেন্টে আয়না ছিল না। তারপরে রাতের বেলা বসে যেতাম জানালার কাছের সামনে, ওদের চেহারার প্রতিফলন দেখে সাজগোজ করবার চেষ্টা চালাতাম। আমার পাল্লায় পড়ে অন্য মেয়েরাও বকে যাচ্ছিল, তাই প্যাডনের হাতে আমাকে তুলে দিয়ে হাঁপ ছেড়ে বেঁচেছিলেন মাদার সুপ্রিম। বয়স আমার খুব বেশি না তখন, মাত্র 15 বছর। কনভেন্ট থেকে মুক্তি পেয়ে নতুন এক দুনিয়ায় প্রবেশ করলাম। রূপায় বাঁধানো চাকা আর তেজি চার ঘোড়ায় টানা এক ক্যারিজে করে আমাকে নিয়ে আসা হলো পাহাড়ে ঘেরা অপূর্ব সুন্দর এই জায়গায়। স্বাধীনতা আর সুখ কাকে বলে তা টের পেলাম তখনই। গায়ের যে কোনো জায়গায় যেতে পারতাম আমি, দোকানে ঢুকে যা খুশি তাই কিনতে পারতাম, কোনো বাধা নিষেধ ছিল না। কনভেন্টে তো নয়, বাবা মার কাছেও এমন স্বাধীনতা পাইনি কোনোদিন। গরিব কৃষক ছিলেন আমার বাবা, মা ছিলেন ধর্মভীরু এক গৃহিণী। মেয়েকে সারাদিন ঘরে বন্দি করে রাখতেন। ঘরে খাবার জুটতো না, তাই আমাকে পাঠিয়ে দিয়েছিলেন কনভেন্টে। এরপর আর কোনোদিন তাদেরকে দেখিনি আমি। যা হোক, প্যাডনি সবসময় আমার সঙ্গে থাকতেন, আগলে রাখতেন আমাকে, যেন তিনি এক সিংহ আর আমি তার সিংহ ছানা। আমাকে নিয়ে পুরো এলাকায় ঘুরে বেড়াতেন তিনি, নিজের সাম্রাজ্য চেনাতেন, নিয়ে যেতেন বনেদি ঘরগুলোয়। সবার কাছে আমাকে পরিচয় করিয়ে দিতেন নিজের বান্ধবী হিসেবে। কথাটা বলার সময় হাসিতে ভরে উঠত তার মুখ। বিপত্নিক ছিলেন তিনি, বয়স চলছিল 70, কিন্তু তারপরেও তার যৌবন যে অটুট আছে, এটাই বুঝি বোঝাতে চাইছেন সবাইকে, এমনকি নিজের 2 ছেলেকেও। হাজার হোক, অল্প বয়সী একটা মেয়েকে শয্যা সঙ্গিনী বানানোর ক্ষমতা তো সব বুড়ো মানুষের থাকে না। আমার জন্য শিক্ষক নিয়োগ করা হয়েছিল ভিলাতে। উচ্চ বংশের রাজনীতি, রীতিনীতি, চালচলন, সঙ্গীত, অঙ্কশাস্ত্র, ইতিহাস, ফরাসি ভাষা, সোজা কথায় বনেদি পরিবারের মেয়েদের যা যা শেখা দরকার তার সবই শেখানো হয়েছিল আমাকে। চমৎকার এক সময় ছিল সেটা। মাঝে মাঝে সমুদ্র যাত্রায় যেতাম আমরা। রোম থেকে জাহাজে চাপতাম। প্রথমে যেতাম সুইজারল্যান্ডে, তারপর যেতাম ফ্রান্সে, প্যারিসে। ওই 2 দেশেই আমার প্যাদরির সহায় সম্পত্তি আর ব্যবসা ছিল। তার 2 ছেলের দেখাশোনা করতো ওসবের। মাস 6 পরপর গিয়ে সবকিছুর হিসেব নিতেন প্যাদনি। টানা 3টে বছর দুনিয়ার সবচেয়ে সুখী মেয়ে ছিলাম আমি, আমার প্যাদনির দয়ায়। কিন্তু এরপরেই সেই সুখের পৃথিবী তছনছ হয়ে গেল। মাত্র 1 সপ্তাহের ব্যবধানে ধ্বংস হয়ে গেল সবকিছু। আর কাউন্ট গিলবার্তো বারেমে পাগল হয়ে গেলেন। খবর জানানোর জন্য প্যারিস আর জুরিক থেকে লোক এলো এমনকি লন্ডনের বিখ্যাত বিজনেস এক্সচেঞ্জ থেকেও। ওরা বলল গত 4 মাসে প্যাদনির ছেলেরা বোকার মতো বেশ কিছু কাজ করেছে, পরিচয় দিয়েছে চরম অদূরদর্শিতার। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো, অসৎ কিছু চুক্তি করেছে তারা। এমন সব লোকজনকে টাকা দিয়েছে যারা প্রচলিত আইন আর ব্যবসায়িক জগৎকে বুড়ো আঙুল দেখিয়ে অন্যায় কাজ করে বেড়ায়। এর ফলে ফ্রান্স, ইংল্যান্ড আর সুইজারল্যান্ড সরকার
তাদের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। আটক করে দিয়েছে ব্যাংকে জমিয়ে রাখা সমস্ত টাকা পয়সা। সোজা কথায় জেনোয়া আর রোমে গচ্ছিত কিছু টাকা ছাড়া কাউন্ট ব্যারেমে নিঃস্ব হয়ে গেছেন। টেলিগ্রাম করে দুই ছেলেকে পড়ত ভেসিওই ডেকে পাঠালেন বেদনে। তাদের মুখ থেকে সবকিছু শুনবেন, কিন্তু তার জবাবে যে সংবাদ দিল তাতে যেন বাজ পড়ল তার মাথায়। স্বাভাবিক হতে পারলেন না আর কোনোদিন। প্যারিস আর লন্ডন থেকে স্থানীয় কর্তৃপক্ষ জানালো তার দুই ছেলেই মারা গেছে। একজন আত্মহত্যা করেছে, অন্যজনকে গুলি করে হত্যা করা হয়েছে হত্যা করেছে এমন এক লোক যে প্যাদনের ছোট ছেলের কারণে সর্বশান্ত সর্বস্ব হারিয়েছিল। এরপরে আর কিছু অবশিষ্ট রইল না আমার প্যাদনির। তার সাজানো গোছানো জগৎ চুরমার হয়ে গেল চারপাশে। ভিলার লাইব্রেরিতে ঢুকে নিজেকে বন্দি করে ফেললেন তিনি। দরজা খুলে খাবার নেবার সময় ছাড়া দেখা পাওয়া যেত না তার। কারোর সঙ্গে কথাও বলতেন না। আমার সঙ্গে শোয়াও বন্ধ করে দিলেন। জানালেন নারী দেহের প্রতি সমস্ত আগ্রহ হারিয়ে ফেলেছেন তিনি। ধীরে ধীরে নিজেকে ধ্বংস করে দিতে লাগলেন প্যাদনি। এ এক ধরনের আত্মহত্যা ছাড়া আর কিছুই না। তারপর একদিন প্যারিস থেকে এলো এক সাংবাদিক। প্রায় জোর করে এই প্যাদনির সঙ্গে দেখা করলো সে। কি নাকি জরুরি কথা আছে। অদ্ভুত এক গল্প শোনালো লোকটা। প্যারামিড ব্যবসায়িক সাম্রাজ্যের পতন সম্পর্কে রিপোর্ট করতে গিয়ে নাকি জানতে পেরেছে ওসব। সেই গল্প শোনার আগে প্যাদনি হয়তো পাগল ছিলেন, কিন্তু এরপরে পুরোপুরি উন্মাদ হয়ে গেলেন। সাংবাদিক জানালো প্যারামিড পতন আসলে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের ফসল। সরকারের সঙ্গে মিলে ব্যবসায়ীরা নাকি ঘটিয়েছে ওসব। কূটকৌশল খাটিয়ে প্যাদনির দুই ছেলেকে দিয়ে অন্যায় সব চুক্তিতে সই করানো হয়েছে। ব্ল্যাকমেইল করে তাদের নিয়ে যাওয়া হয়েছে ধ্বংসজ্ঞের দ্বারপ্রান্তে। শেষ পর্যন্ত খুন করা হয়েছে ওদেরকে। সরকারিভাবে মৃত্যুর যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তা সাজানো কাহিনী ছাড়া আর কিছু নয়। এসব শুনে থমকে গেলেন প্যাদনি। কথাগুলো বিশ্বাসের অতীত। কেন করা হবে এসব? তাকে পথে বসানো হয়েছে ভালো কথা, কিন্তু কেন তাকে নিঃসন্তান বানালো ওরা? জবাবে একটা শোনা কথা বলল সাংবাদিক। গোটা ইউরোপের জন্য একজন পাগলা কোর্সিকানি যথেষ্ট। তার উত্তরাধিকারীর প্রয়োজন নেই। আর কোনো ব্যাখ্যার প্রয়োজন হলো না। সব বুঝে নিলেন প্যাডনি। ইংল্যান্ডের রাজা এডওয়ার্ড মারা গেছেন বটে, কিন্তু মরার আগে ফরাসি আর ইংরেজদের মাঝে একগাদা ব্যবসায়িক চুক্তি করে গেছেন। এর ফলে বড় বড় কোম্পানিগুলো একত্র হতে পারবে, একচটিয়াভাবে ফায়দা লুটতে পারবে ভারত, আফ্রিকা আর সুয়েজ থেকে। কিন্তু আমার প্যাডনি ছিলেন কশিকান। ইংরেজ আর ফরাসিদের কাছ থেকে ব্যবসা ছিনিয়ে নেওয়া ছিল তার অভ্যেস। নিজের কোম্পানি কিছুতেই ওদের সঙ্গে যুক্ত করবার প্রস্তাবে রাজি হননি, বরং ছেলেদেরকে নির্দেশ দিয়ে রেখেছিলেন ওই দুই জাতের প্রতিদ্বন্দ্বীদেরকে যে কোনো মূল্যে দমিয়ে রাখতে হবে। এডওয়ার্ডের চুক্তিগুলো তাই কোনো কাজে আসছিল না। একচোটিয়া ব্যবসা করতে পারছিল না ইংরেজ আর ফরাসিরা। ক্রমাগত ক্ষতির সম্মুখীন হচ্ছিল। আমার পেতনের জন্য পুরোটাই ছিল এক খেলা, কিন্তু ফরাসি আর ইংরেজদের চোখে তার ব্যবসায়িক কর্মকাণ্ড ছিল অক্ষমনীয় অপরাধ। এর জবাব ওরা দিয়েছিল আরো বড় অপরাধ করে। বাধা দেবার কেউ ছিল না, শাস্তি দেবার কেউ ছিল না। দুদেশের সরকারই ছিল ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে। যার কাছে টাকা থাকে তার পায়ের তলায় গড়াগড়ি খায় আইন, আদালত, পুলিশ আর রাজনীতিক থেকে শুরু করে রাজা বাচ্চা পর্যন্ত। এই কঠিন সত্যটাই উন্মাদনার জন্ম দিয়েছিল প্যাদনের মধ্যে। সিদ্ধান্ত নিয়েছিলেন ধ্বংস করে দেবেন দুর্নীতিবাজদেরকে। বিভিন্ন দেশের সরকারকে ফেলবেন চরম অরাজক পরিস্থিতির মাঝে, যাতে রাজনৈতিক নেতারা দিশে হারিয়ে ফেলে। তার চোখে ওরাই ছিল আসল অপরাধী। ওদের সাহায্য না পেলে কিছুই করতে পারত না ব্যবসায়ীরা। প্যাদনের ছেলেরা বেঁচে থাকতো। প্রতিশোধ নেবার একটাই উপায়, সরকারকে বিপদে ফেলে দেয়া, যাতে ব্যবসায়ীরা তাদের রক্ষা কবচ হারায়। পাগলা কোর্সিকান দেখতে চায় ওরা, চেঁচিয়ে উঠেছিলেন প্যাদনি। বেশ, তাই দেখাবো আমি ওদেরকে। শেষবারের মতো একবার রোমে গেলাম আমরা। সেবার আর ধনী জমিদারের মতো রূপায় মোড়া ক্যারেজে চেপে, কিংবা এক গাদা চাকর বাকর নিয়ে নয়, বরং খুব সাধারণ সাজে। শুধু আমরা দুজন। উঠলামও বিহা দু ম্যাসেলির সস্তা বোর্ডিং হাউসে। বর্ষা ভ্যালে ভ্যালোরিতে কয়েকদিন আসা যাওয়া করলেন প্যাদনি। পড়াশোনা করলেন বিখ্যাত বিভিন্ন পরিবারের ইতিহাস নিয়ে, যারা নানা কারণে ধ্বংস হয়ে গেছে। কৌশিকায় ফিরে 5টা চিঠি লিখলেন তিনি।
5 দেশের 5 জন বিখ্যাত পরিবারের মানুষকে আমন্ত্রণ জানালেন গোপনে ভিলা বারেমিতে আসবার জন্য। এতে নাকি উপকৃত হবে তারা। তাদের পরিবারের প্রতি যে অন্যায় করা হয়েছে তার শুভেচ্ছা মিলবে। বলা বাহুল্য, একদা মহান গিলবার্তো বারেমের নিমন্ত্রণ অগ্রাহ্য করল না কেউ। এমনিতেই প্যাডনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এই 5 জন মানুষ। পাল্টা চিঠি পাঠিয়ে জানালেন যথাসময়ে হাজির হবেন তারা। অতিথিদের আগমন উপলক্ষে বিশাল আয়োজন করা হলো। ভিলা বারেমিকে সাজানো হলো সুন্দর করে। নতুন রং চড়ানো হলো বাড়ির ভিতর বাইরের প্রতিটা দেয়ালে। বাগানগুলোতে ফোটানো হলো রং বেরঙের ফুল। ঘাস ছাটা হলো আঙিনার। আলোকসজ্জা করা হলো। আস্তাবলের সব ঘোড়া পরিচর্যা করা হলো। তেল মাখিয়ে চকচক করে তোলা হলো ওগুলোর শরীর। চাকর বাকরদের দেয়া হলো নতুন পোশাক। বাড়ির মেঝে করে তোলা হলো আয়নার মতো চকচকে। বিলাকে এমন সুন্দর সাজে সাজাতে দেখিনি আমি কখনো। প্রথম দর্শনে স্বপ্নপুরীর মতো লাগবে যে কারো। প্যাডনিও মনে হলো বদলে গেছেন। ছোটাছুটি করছেন সবখানে। প্রতিটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন নিজে। ভুল ত্রুটি হলে শুধরে দিচ্ছেন নিজের হাতে। প্রাণশক্তি যেন ফিরে এসেছে তার মাঝে, কিন্তু আগের মতো নয়। কেন যেন খুব রুক্ষ আর নিষ্ঠুর হয়ে উঠেছেন। কেউ ভুল করলেই তাকে চাবুক পেটা করতে দ্বিধা করছেন না। ওদেরকে মনে করিয়ে দেয়া দরকার অতীন। নিজের আচরণের ব্যাখ্যা দিলেন তিনি আমার কাছে। সবাই ভুলে গেছে ভিলা বারেমের স্বর্ণযুগের কথা। আমার সঙ্গে আবার শুতে শুরু করলেন প্যাডনি, কিন্তু তাতে হৃদয়ের ছোঁয়া রইল না। আমার সঙ্গে শুধু পুরুষের প্রদর্শনী করেন, জোর খাটান, ভালোবাসেন না আগের মতো। এসব দেখে আশু ঘটনার আঁচ পাওয়া উচিত ছিল আমাদের, মানে বাড়ির সবার। তাহলে হয়তো এড়াতে পারতাম বিপদ। এই আমি প্যাডনিকে ভালোবাসতাম পিতা আর প্রেমিকের মতো। তবুও হয়তো ছুরি বসিয়ে দিতাম তার বুকে। যা হোক, ভয়াল সেই দিন এলো। এপ্রিলের 4 তারিখ 1936। বিদেশ থেকে জাহাজ এসে পৌঁছানোর খবর পেলাম আমরা। ঘোড়ায় টানা ক্যারিজ পাঠিয়ে দেওয়া হলো সম্মানিত অতিথিদেরকে নিয়ে আসবার জন্য। কি একদিন সেটা! নববধূর মতো সেজেছে ভিলা বারেমি। বাগানে বাজছে মিষ্টিমধুর সঙ্গীত। বড় বড় টেবিল বসানো হয়েছে। তাতে নানা রকম খাবার দাবার আর প্যাডনির সেলা থেকে আনা ইউরোপের সেরা মদ। অতিথিদের প্রত্যেককে আলাদা কামরা দেয়া হলো। প্রতিটার সঙ্গে ব্যালকনি আছে। সেখানে বসে পাহাড়ি এলাকার অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়। একজন করে সঙ্গিনীও পেলেন তারা। সারা কোশিকা দ্বীপ তন্ন তন্ন করে খুঁজে বের করা সুন্দরী 5 জন কুমারী যুবতী। অতিথিদের মনোরঞ্জন করবে তারা। রাত এলে ভিড়ার বিশাল হল ঘরে নৈশভোজের আয়োজন করা হলো। এমন ভোজ আর কখনো হয়নি ভিলা বারেমের ইতিহাসে। খাওয়া দাওয়া শেষ হলে ভেতরা ব্যান্ডি পরিবেশন করলো। তারপর ওদেরকে রান্নাঘরে পাঠিয়ে দিলেন প্যাডনি। বলে দিলেন ডাক না পেলে সেখান থেকে যেন বের না হয় কেউ। সঙ্গীত শিল্পীদেরকেও পাঠিয়ে দেওয়া হলো বাগানে। সেখানে বসে গান বাজনা করবে তারা। আমাদেরকে, মানে মেয়েদেরকে বলা হলো উপরতলায় যার যার মনিবের কামরায় গিয়ে অপেক্ষা করতে। মদ খেয়ে চুর হয়ে আছি আমরা মেয়েরা, কিন্তু বাকিদের সঙ্গে পার্থক্য আছে আমাদের। প্যাডনের বান্ধবী আমি, জানি বড় কোনো ঘটনা ঘটতে চলেছে। তিনি আমার পিতা, আমার প্রেমিক। ইচ্ছে হলো অংশীদার হই সেই বিশাল ঘটনার। তাছাড়া গত 3 বছরে শিক্ষা দীক্ষা পেয়ে কিছুটা যাতে উঠে গেছি। পাহাড়ি মেয়েদের সঙ্গে আড্ডা দিয়ে মজা পাই না। তাই বাকিরা চলে গেলেও আমি গেলাম না। দোতলা পর্যন্ত গিয়ে আবার চুপিসারে ফিরে এলাম। হলঘরের উপরে ঝুল বারান্দায় রেলিংয়ের আড়ালে লুকিয়ে দেখতে শুরু করলাম কি ঘটে। লম্বা এক ভাষণ দিতে শুনলাম আমার প্যাডনিকে। সব কথার মর্মার্থ বুঝলাম না, তবে এটুকু বুঝলাম অন্তরের গহীন থেকে দীর্ঘ বিশ্বাসের সঙ্গে প্রতিটা বাক্য উচ্চারণ করছেন তিনি। শ্রোতাদের মগজের গভীরে গেঁথে দিচ্ছেন নিজের বক্তব্য, প্রতিটা নির্দেশ। এক এক সময় মনে হচ্ছিল ঘোরের মধ্যে আছেন তিনি। গলার স্বর গম গম করছিল পুরো হলঘর জুড়ে। অতীতের কথা বললেন তিনি, মহান সেসব মানুষের কথা, যারা ঈশ্বরের কৃপা আর নিজের চেষ্টায় রাজ্য গড়েছিল। ইস্পাত কঠিন হাতে এসব রাজ্য শাসন করত তারা, যাতে তাদের রাজত্ব, তাদের কষ্টের ফসল কেউ ছিনিয়ে নিতে না পারে। কিন্তু সেসব দিন চলে গেছে। সেসব মহান পরিবার আর রাজ্য প্রতিষ্ঠাতাদের, যাদের উত্তরাধিকারীরা হলঘরে বসে আছে, কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে সব। ন্যায়নীতিহীন তস্করের দল আর তাদেরকে প্রশ্রয় দেয়া সরকারেরা মহান পরিবারগুলোকে মিশিয়ে দিয়েছে মাটির সঙ্গে। এভাবে আর চলতে পারে না।
কামরায় উপস্থিত সবাইকে প্রতিজ্ঞা করতে হবে যেভাবে হোক নিজেদের পুরনো শৌর্য বীর্য পুনরুদ্ধার করবে তারা। আর এজন্য প্রয়োগ করতে হবে ভিন্ন কৌশল। হত্যা করবে ওরা সতর্কভাবে, বাছাই করে, দক্ষতা এবং দুঃসাহসের সঙ্গে। হত্যার মাধ্যমে তস্করের দল এবং তাদের রক্ষাকর্তা দুর্নীতিবাজ সরকারগুলোকে খণ্ড বিখণ্ড করে দেওয়া হবে। উপস্থিত শ্রোতারা কখনোই সরাসরি এ কাজ করবে না। তারা হবে শুধুমাত্র সিদ্ধান্তদাতা। কাকে কখন হত্যা করা হবে সেটা নির্ধারণকারী। যেখানে সম্ভব সেখানে দুর্নীতিবাজদের মাধ্যমেই বাছাই করা হবে শিকার। ওদের কথা মতো, ওদের দেয়া টাকার বিনিময়ে সরাসরি সরিয়ে দেওয়া হবে নিজেদের কাঙ্ক্ষিত টার্গেটকে। পুরানো ফিনিক্স পাখির মতো ছাই ভস্য থেকে আবার জন্ম হবে এই মানুষগুলোর। তাই ওরা কাউন্সিল অফ ফিনিক্স নামে পরিচয় পাবে। দুনিয়ার সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দুগুলোতে ছড়িয়ে দিতে হবে নিজেদের কথা। জ্বালাতে হবে অজ্ঞাত একদল মানুষের উদয় হয়েছে, যারা রক্ত ঝরাতে কুণ্ঠা বোধ করে না। টাকা দিলে তাদের মাধ্যমে যে কাউকে কাউকে কবরে পাঠানো সম্ভব। সবচেয়ে বড় কথা, যারা ফেনিসের কাউন্সিলকে ভাড়া করবে তাদের পরিচয় কোনোদিনই ফাঁস হবার ভয় নেই। এভাবে দুর্নীতিবাজদের বর্ম ব্যবহার করে ওদেরকে খতম করার কাজ করে যাবে কাউন্সিল। কিন্তু কিভাবে করা হবে এসব? কাউন্সিল যদি নিরাপদ দূরত্ব বজায় রাখে, তাহলে কে করবে নোংরা কাজগুলো? অতিথিদের এসব প্রশ্নের জবাবে শত সহস্র বছর আগে ফারাও সম্রাট আর আরব রাজাদের তৈরি করা খনিদের কথা শোনালেন পাদনি। জানালেন কিভাবে মানুষকে ভয়ানক সব কাজ করবার জন্য প্রশিক্ষণ দেওয়া যায়। স্বেচ্ছায় বা সজ্ঞানে যে কাজ কিছুতেই করবে না সে, মগজ ধোলাই করতে হবে ও তাদের। লোভ দেখাতে হবে পরবর্তী জীবন অনন্ত সুখের। এর চেয়ে বড় প্রেরণা আর কিছু নেই পৃথিবীতে। এভাবে সদস্য জোগাড় করবে ফেনিস। এরাই হবে কাউন্সিলের অস্ত্র, তাদের সৈনিক। বলা বাহুল্য, শুরুতে ফেনিসের ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে ক্ষমতাসীনদের মাঝে। অবিশ্বাস করবে ওরা, হয়তোবা ঠেকানোর জন্য মরিয়া হয়ে উঠবে। এসব পদক্ষেপ দমন করতে হবে কঠোর হাতে। সৃষ্টি করতে হবে ভয়ানক সব উদাহরণের। পরবর্তী কয়েক বছরে নির্দিষ্ট কিছু মানুষকে হত্যা করা হবে। এদেরকে বাছাই করা হবে চুলছেরা বিশ্লেষণের মাধ্যমে। খুন করা হবে এমন সব পদ্ধতিতে যাতে অবিশ্বাস আর সন্দেহের ঢেউ বয়ে যায়। এক রাজনৈতিক দল লেগে যায় আরেক রাজনৈতিক দলের বিরুদ্ধে। এক সরকার যুদ্ধ ঘোষণা করে আরেক সরকারের বিরুদ্ধে। এর ফলে অস্থিরতা সৃষ্টি হবে বিশ্বজুড়ে, ঘটবে রক্তপাত। কিন্তু তার মাঝে একটা বার্তা পৌঁছে যাবে সবার কাছে, ফেনিসেরও অস্তিত্ব আছে। ভাষণ শেষ করে অতিথিদের সবার মাঝে হাতে লেখা কিছু কাগজ বিতরণ করলেন প্যাদনি। এই পাতাগুলোর মাঝেই লুকানো থাকবে ফেনিসের শক্তি, ভবিষ্যতের নির্দেশনা। কাউন্সিলের সদস্য ছাড়া আর কেউ কোনোদিন দেখতে পাবে না ওগুলো। প্যাদনি জানালেন এই কাগজগুলোই তার শেষ উইল। উপস্থিত অতিথিরা তার উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকার? প্রশ্ন করলেন অতিথিরা। প্যাদনির জন্য সহানুভূতি আছে তাদের, কিন্তু তিক্ত কথা বলতে দ্বিধা করলেন না। বিরাট সৌন্দর্য আর আপ্যায়ন দেখে মুগ্ধ তারা। তবে কাউন্ট যে নিঃস্ব হয়ে গেছেন তা তো অজানা নয় কারো। উপস্থিত সবারই কম বেশি একই দশা। সামান্য জমি জমা ছাড়া তাদের কারোরই কিছু নেই। ও দিয়ে কালে ভদ্রে চোখ ধাঁধানো নৈশভোজ হয়তো আয়োজন করা সম্ভব, কিন্তু যে বিশাল কাজ করতে চাইছেন প্যাদনি, সেসবের খরচ তো মেটানো যাবে না। কোথায় পাবেন তারা টাকা? সঙ্গে সঙ্গে প্রশ্নটার জবাব দিলেন না প্যাদনি। তার বদলে জানতে চাইলেন তার প্রস্তাবের সঙ্গে সবাই একমত কিনা, ওরা কাউন্সিল অফ ফেনিসের সদস্য হতে রাজি আছেন কিনা। একে একে ইতিবাচক জবাব দিতে শুরু করলেন অতিথিরা। একজনের কণ্ঠ আরেকজনের চাইতে চড়া। শপথ নিলেন প্যাদনির নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবেন। তাদের পরিবারের প্রতি যে অন্যায় করা হয়েছে তার ভয়ঙ্কর প্রতিশোধ নেবেন। বোঝা যাচ্ছিল ওই মুহূর্তে প্যাদনি ওদের রক্ষাকর্তা এবং ঈশ্বরের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। দ্বিমত পোষণ করলো শুধু একজন, সবশেষ মানুষটা, ধর্মবীরও এক স্প্যানিশিয়ান। সরাসরি জানিয়ে দিল অস্বীকৃতি। বাইবেল আওড়াতে শুরু করলো সে। বলল, আমরা প্যাদনি আমার প্যাদনি পাগল হয়ে গেছেন। তার উচ্চারণ করছেন এসব আবোল তাবোল কথা। অন্যদেরকে ভুল পথে পরিচালিত করবার চেষ্টা করে তিনি ঈশ্বরের চোখে কত বড় পাপ করছেন তা উল্লেখ করতেও ভুলল না। পিনপতন নীরবতা নেমে এলো হলঘরে।
অগ্নিদৃষ্টিতে স্প্যানিশার্ডের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন প্যাদনি। তারপর থমথমে গলায় বললেন, আমি তোমাদেরকে ভুল পথে পরিচালিত করছি। অবশ্যই স্যার, বলল লোকটা। আমি এতে কিছুতেই সায় দিতে পারছি না। বিভৎস যে ঘটনা প্রবাহ একটু পর শুরু হবে তার সূচনা ঘটল ওখানে। কোমরের হোলস্টার থেকে রিভলভার বের করে আনলেন প্যাদনি। কেউ কিছু বুঝে ওঠার আগেই গুলি করলেন স্প্যানিশার্ডকে। কপালে একটা ফুটো নিয়ে চেয়ার সহ উল্টে পড়ল লোকটা। বাকি অতিথিরা লাফ দিয়ে উঠে দাঁড়ালেন। হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে থাকলেন নিহত সঙ্গীর দিকে। প্রাণ নিয়ে ওকে কিছুতেই এখান থেকে যেতে দিতে পারতাম না আমি, শান্ত গলায় বললেন প্যাদনি। যেন কিছুই ঘটেনি এমন ভঙ্গিতে আবার যার যার আসনে বসলেন অতিথিরা। সবার চোখ সেটে রইল শক্তিমান কাউন্টের উপরে, যিনি নির্দ্বিধায় যে কারো প্রাণ নিতে পারেন। কে জানে, হয়তো বা ভয়ও পাচ্ছিলেন ওরা। যা হোক, সবাই বসলে আবার কথা বললেন প্যাদনি। এখানে উপস্থিত সবাই আজ থেকে আমার উত্তরাধিকারী, বললেন তিনি। কারণ তোমরা আর তোমাদের পরের প্রজন্মগুলো কাউন্সিল অফ ফেনিসের মাধ্যমে সেই কাজ করবে যা আমার পক্ষে সম্পন্ন করা সম্ভব নয়। বয়স হয়েছে আমার, বুড়ো হয়ে গেছি, মৃত্যু সমাগত। আমার হয়ে তোমরাই ধ্বংস করবে দুর্নীতির ধারক আর রক্ষকদেরকে। তোমরাই ছড়িয়ে দিবে অস্থিরতা আর বিশৃঙ্খলা, আর তার মাধ্যমে মালিক হবে পৃথিবীর। ফিরে পাবে নিজেদের হারানো সাম্রাজ্য, হারানো গৌরব। আমি যা দিয়ে যাব তোমাদেরকে তার চেয়ে বহুগুণ বড় হবে তোমাদের অর্জন। কি দিয়ে যাবেন আপনি আমাদেরকে? ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন এক অতিথি। আমার লুকানো সম্পদ, জানালেন প্যাদনি। জেনোয়া আর রোমের ব্যাংকে বেনামে অনেক টাকা রেখেছি আমি। সেগুলো সমান ভাগে ভাগ করে নেবে তোমরা। কিভাবে এবং কোন শর্ত মোতাবেক ওগুলো পাবে তা ব্যাখ্যা করা হয়েছে তোমাদের হাতে ধরা কাগজে। আমার সারা জীবনের গোপন সঞ্চয়। তোমাদের কাজ শুরুর জন্য যথেষ্টই হবে সেটা। তোমাদের কাজ বলছেন কেন? একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন আরেক অতিথি। আমাদের বলা উচিত নয় কি? কাজটা আমাদেরই থাকবে, কিন্তু আমি থাকবো না। দীর্ঘশ্বাস ফেললেন প্যাদনি। কারণ টাকা পয়সার চেয়েও আরো বড় একটা উপহার আমি দিয়ে যাচ্ছি তোমাদেরকে, গোপনীয়তা। নিশ্চিত থাকো তোমাদের পরিচয় কোনোদিন কোথাও প্রকাশ পাবে না। আজ রাতের এই সবার কথা সারা পৃথিবীতে একমাত্র তোমরাই জানবে, আর কেউ না।